মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি তেলের সংকট কাটাতে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। বড় দাদার মতোই বিপদের দিনে ছোট ভাই বাংলাদেশকে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার পাঠিয়েছিল ভারত। সম্প্রতি আরও জ্বালানি পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার অর্থাৎ 7 এপ্রিল নয়াদিল্লি সফর করেছেন। দুদিনের সফরে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশি হাই কমিশন জানিয়েছে, বৈঠকের সময় খলিলুর রহমান ভারতের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন এবং অতিরিক্ত ডিজেল ও সার পরিবহনের অনুরোধ করেছেন। ভারতের পক্ষ থেকে হরদীপ সিং পুরী জানিয়েছেন, এই অনুরোধকে সহজ আর সদয়ভাবে বিবেচনা করা হবে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেশটি জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়াও সীমান্ত, ইতিহাস এবং জলভাগ সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে দুদেশই প্রস্তুত এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে জোরদার করার জন্য সহমত হয়েছে। বাংলাদেশ চায় ভারত সরকার এবং বেসরকারি যে সমস্ত খাতে দেশটি বাংলাদেশ আরও বিনিয়োগ করুক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর স্থগিত হওয়া প্রকল্পগুলো পুনরায় চালু হোক। এছাড়াও ভারতের অভ্যন্তরীণ বন্দরগুলোতে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, বিশেষ করে বস্ত্র খাতের জন্য। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বৈঠকে উল্লেখ করেছেন, আগামী সপ্তাহগুলিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে, বিশেষ করে চিকিৎসা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে। এটি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে অনেকটা সাহায্য করবে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে অনুরোধ সেটা আবার করা হয়েছে। তবে ভারতের যে অফিসিয়াল বিবৃতিতে এ বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে কূটনীতি অনেকটা পরিচালনা করবে। নীতি গড়ে উঠবে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সুবিধার ভিত্তিতে। খলিলুর রহমান ভারতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়েছেন, বিশেষত ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে। বৈঠকে উভয় পক্ষ আলোচনা করেছেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে না পারেন, তবে তিনি কোনো ছোট মিত্র বা প্রতিবেশী দেশ সফর করে ভারতে আসতে পারেন। বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের নতুন সরকার এই সফরকে দুদেশের সম্পর্ক উন্নয়নের একটি ইঙ্গিত এবং ভালো ইচ্ছার প্রমাণ হিসাবে দেখেছে। বাংলাদেশ ও ভারত সম্পর্কের ইতিহাস কিছুটা জটিল হলেও নতুন সরকারের আগমন ও কূটনৈতিক উদ্যোগ দুদেশের মধ্যে নতুন দিগন্ত খুলতে পারে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ভিসা সহযোগীকরণ বা ভিসা যে সরলীকরণ, সীমান্ত নিরাপত্তা, অর্থাৎ অল দিস ইনিশিয়েটিভস দুই দেশের আস্থা আর সহযোগিতা বৃদ্ধি করবে। বিশেষ করে নতুন নীতি বাংলাদেশ ফার্স্ট আন্তর্জাতিক কূটনীতিতে দেশের স্বার্থ রক্ষা করবে এবং ভারতের সঙ্গে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে এই ধরনের কূটনৈতিক পদক্ষেপ দুদেশের অর্থনীতি, বাণিজ্য, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করবে। প্রসঙ্গত, মন্ত্রী পর্যায়ের এই সফরটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে একটি প্রাথমিক কূটনৈতিক উদ্যোগ হিসাবে চিহ্নিত হয়েছে। তিনি 2026-এর ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে বিশাল জয় অর্জনের পর ক্ষমতা গ্রহণ করেন। আলোচনায় তিনি ভ্রমণ নিয়ম সহজ করা, নিরাপত্তা সহযোগিতা জোরদার করার বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা এবং যে ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক এবং 4000 কিলোমিটার যে যৌথ সীমান্ত রয়েছে, সেই সীমান্ত থাকা সত্ত্বেও দুদেশের সম্পর্ক খারাপ হয়ে যায় 2024 সালে, যখন বাংলাদেশে ব্যাপক একটা বিক্ষোভ হয়
এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিউ দিল্লিতে আশ্রয় নেন। ঢাকা পুনরায় অনুরোধ জানায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় এবং তারেক রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন। সেখানে বৃহত্তর আঞ্চলিক আর আন্তর্জাতিক বিষয় এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার কারণে উত্তেজনা বাড়ার ফলে দুদেশের ভিসা পরিষেবা স্থগিত করে এবং ভারত বাংলাদেশে কিছু পণ্যের ওপর বন্দর শুল্ক আরোপ করে। তবে এর আগে সম্পর্কে যে শিথিলতার কিছুটা লক্ষণ দেখা গিয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী তিনি এস জয়শঙ্কর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর করেন। সেখানে তিনি তারেক রহমান এবং তার মা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়া ছিল সেখানে তিনি যোগ দেন। নির্বাচনের পর জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং প্রথম নেতা হিসাবে তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। সবটা মিলিয়ে বলা যাচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক 2024 সাল থেকে যে একটা খারাপ হয়েছিল 5ই অগস্টের পর থেকে সেটা ধীরে ধীরে আবারও আগের পর্যায়ে ফিরতে চলেছে। কারণ তারেক রহমান তিনি কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটা আবারও মজবুত করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এর পাশাপাশি ভারত আর বাংলাদেশের সাংস্কৃতিক দিক থেকেও একাধিক বিষয় মিল রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও দুই দেশ অনেকটা ঘনিষ্ঠ এবং দুই দেশের মধ্যে প্রায় 4000 কিলোমিটার একটা সীমান্ত রয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা 2024 সালের 5ই অগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু ঢাকা একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। পুনরায় অনুরোধ জানানো হয়েছে ঢাকার তরফ থেকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই সাজা পেয়েছেন, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে যেন দেশে প্রত্যর্পণ করা হয়। এবং ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আমরা দেখেছিলাম যে খলিলুর রহমান তিনি একটা বৈঠক করেছিলেন, যেখানে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কারণে অনেকটা উত্তেজনা বাড়ে এবং তারপর আমরা দেখেছি দুই দেশই ভিসা পরিষেবা স্থগিত করে এবং ভারত বাংলাদেশি কিছু পণ্যের ওপর তাদের বন্দর শুল্ক আরোপ করে। তবে এর আগে সম্পর্কের শিথিলতার কিছুটা লক্ষণ দেখা গিয়েছিল যখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর করেন এবং সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নির্বাচনে আমরা দেখলাম যে তারেক রহমান জয়ী হন বিপুল ভোট পেয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং যে সমস্ত রাষ্ট্রপ্রধান যারা কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন তারেক রহমানকে তার মধ্যে কিন্তু নরেন্দ্র মোদী প্রথম ছিলেন। ফলে সবটা মিলিয়ে বলা যেতে পারে যে একটা শীতলতা তৈরি হতে চলেছে ভারত এবং বাংলাদেশের দুদেশের সম্পর্কের মধ্যে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।